স্যার এখন মনে হয় শুরু করতে পারেন আপনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ পাক বাকশক্তি, মেধা শক্তি, চিন্তা শক্তিকে আল্লাহ ঠিক রেখেছেন। হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন বিষয়, বিশেষ করে ম্যাথমেটিকা ক্লাসে আজকে আমরা যুক্ত হতে পেরেছি, এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া। এইচডি হোমিও মেডিকেল একাডেমির সম্মানিত মহাপরিচালক এবং চিফ কোঅর্ডিনেটর স্যার সহ শিক্ষক বৃন্দ এবং এই সময়ে আমাদের সাথে যারা স্টুডেন্ট হিসেবে যুক্ত আছেন সকলকে এইচডি হোমিও মেডিকেল একাডেমির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আমরা আজকে এইচডি হোমিও মেডিকেল একাডেমির দ্বিতীয় বর্ষের ম্যাথমেটিকার প্রথম ক্লাসে আজকে আমরা উপস্থিত হয়েছি। আজকে দ্বিতীয় বর্ষের ম্যাথমেটিকার প্রথম ক্লাস। আপনারা অবশ্যই আজকে ক্লাসে আমরা কি আলোচনা করব সে বিষয়ে অলরেডি অবগত হয়েছেন। আমরা ম্যাথমেটিকার আজকের ক্লাস কি হবে রুটিনে আপনারা দেখেছেন যে একটি মেডিসিনের উৎস, বৈজ্ঞানিক নাম, রোগীর লক্ষণ এবং প্রয়োগ বিধান, এই কয়েকটি বিষয়ের উপরে আজকে আমাদের প্রথম ক্লাস। আমরা হোমিওপ্যাথিক ডিএসএমএস সিলেবাসের যে মেডিসিন তালিকা রয়েছে সেকেন্ড ইয়ারে মোট 12টি মেডিসিন এবং 18টি মেডিসিন এবং টিস্যু রেমেডি বা বায়োকেমিক হলো আরো 12টি। তো আমরা সেই 18টি মেডিসিনের প্রথম মেডিসিন সিলেবাস ভিত্তিক ফসফরিকাম অ্যাসিডাম বা অ্যাসিড ফস, আজকে আমরা ফসফরিকাম অ্যাসিডাম বা অ্যাসিড ফস নিয়ে আলোচনা করব। যেহেতু আমাদের ক্লাসটি দ্বিতীয় বর্ষের, সেই হিসেবে ম্যাথমেটিকা কি, ম্যাথমেটিকা কেন করব, এর পাঠের প্রয়োজনীয়তা কি, ম্যাথমেটিকার উৎস কি, ম্যাথমেটিকা আয়ত্তের কৌশল, এই বিষয়গুলো আমাদের সেকেন্ড ইয়ারে নয়, এই বিষয়গুলো প্রথম বর্ষে আমাদের পড়ার কথা এবং প্রথম বর্ষে যিনি ক্লাস নেবেন অবশ্যই সেই স্যার ম্যাডামগণ আলোচনা করবেন। যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস দ্বিতীয় বর্ষের, সেই হিসেবে আমি ম্যাথমেটিকা কি ও কেন এই বিষয়ে একদম সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা না বললেই নয়, এজন্য আমি বলছি। পরবর্তী ক্লাসগুলোতে আমরা এই বিষয়ে যাব না। ম্যাথমেটিকা কি ও কেন, এখানে আমি 4টি বিষয়ে অল্প করে কথা বলবো। ম্যাথমেটিকা কি আমরা সকলেই জানি, ম্যাথমেটিকা হোমিওপ্যাথিক মৌলিক গ্রন্থের একটি অন্যতম গ্রন্থ। ম্যাথমেটিকা এর উৎস এবং হোমিওপ্যাথির উৎস এক। আমরা সকলেই অবগত, সকলেই জানি ডাক্তার স্যামুয়েল হ্যানেমান স্যার তৎকালীন সময় একজন উচ্চ ডিগ্রিধারী অ্যালোপ্যাথ চিকিৎসক ছিলেন, যিনি তখনকার চিকিৎসা ব্যবস্থার ক্ষতিকর দিক উপলব্ধি করতে পেরে সেই চিকিৎসা ব্যবস্থাকে তিনি পরিত্যাগ করেন। জীবিকার তাগিদে তিনি বইয়ের অনুবাদের কাজ শুরু করেন। বিভিন্ন ভাষা থেকে জার্মান ভাষায় বইয়ের অনুবাদকালে ডাক্তার উইলিয়াম কালেন স্যারের ম্যাথমেটিকা অনুবাদকালে সিঙ্কোনা অফিসিনালিস বার্ড চায়নার সাথে পরিচিত হন। তিনি অনুবাদকালে সিঙ্কোনা অফিসিনালিস বার্ড বা পেরুভিয়ান বার্ড বা চায়নার সাথে পরিচিত হন, যে সবিরাম জ্বর এই মেডিসিন আরোগ্য করতে পারে। স্যামুয়েল হ্যানিম্যান স্যার এই জায়গাটায় তার চোখ আটকালেন এবং এখান থেকে তিনি চিন্তা শুরু করলেন, যদি এই মেডিসিন জ্বর
ভালো করতে পারে তাহলে অবশ্যই এই মেডিসিন জ্বর তৈরিও করতে পারে। তখন তিনি তার এই চিন্তা থেকে সিনকোনা অফিসিনালিস বা নিজ দেহে প্রুভিং করলেন এবং তখনই এর লক্ষণ সৃষ্টিকারী শক্তি সম্পর্কে জানতে পারলেন এবং ওই মেডিসিনই যখন আরো সূক্ষ্ম মাত্রায় খেলেন তার আরোগ্যকারী শক্তি সম্পর্কেও তিনি জানতে পারলেন। এই যে রোগ সৃষ্টিকারী বা লক্ষণ সৃষ্টিকারী শক্তি এবং তার আরোগ্যকারী শক্তি সম্পর্কে সিনকোনা অফিসিনালিস বা চায়নার শক্তি সম্পর্কে তিনি জানতে পারলেন, সেখান থেকেই আসলে হোমিওপ্যাথির সূচনা, সেখান থেকেই সূচনা। ম্যাথমেটিক্যাল উৎস যদি আমরা বলতে চাই একদম গোড়ার কথা বা মূলের কথা বলে, ম্যাথমেটিক্যাল কি জিনিস? ম্যাথমেটিক্যাল হলো এমন একটি গ্রন্থ যে গ্রন্থের ভিতরে কোন মেডিসিনের ভিতরে রোগ সৃষ্টিকারী বা রোগ আরোগ্যকারী কি শক্তি রয়েছে সেই শক্তি সম্পর্কে যেই বই লিপিবদ্ধ থাকে। আমরা জানি মেডিসিনকে হোমিওপ্যাথিক ফার্মেসিয়ান ফার্মাকোপিয়ার নিয়ম অনুপাতে পোটেন্টাইজেশন করার পর সেটাকে যদি স্থূল মাত্রায় সুস্থ মানব দেহে ঘন ঘন প্রয়োগ করা হয় তখন সেই মানুষের ভিতরে দেহ এবং মনে কিছু অস্বাভাবিক লক্ষণ তৈরি হয়। সেই দৈহিক এবং মানসিক ভাবে প্রকাশিত অস্বাভাবিক লক্ষণ সমূহকে যেই পুস্তকে লিপিবদ্ধ করে রাখা হয় তাকে আমরা ম্যাথমেটিকা বলতে পারি। সহজভাবে সরল ভাবে এটাকে একটা ম্যাথমেটিকার সংজ্ঞা আমরা বলতে পারি। আমরা ম্যাথমেটিকা কেন পড়বো? ম্যাথমেটিকা হোমিওপ্যাথিক মৌলিক গ্রন্থের একটি অন্যতম গ্রন্থ, যেটি অধ্যয়ন ব্যতীত, যেটির জ্ঞান অর্জন করা ব্যতীত হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞান চলতেই পারে না। অতএব কারণে ম্যাথমেটিকা পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম, আমরা অবশ্যই পড়বো। এর উৎস সম্পর্কে আমি আগেই বলেছি। এবার আসুন ম্যাথমেটিকা অধ্যয়নের কৌশল কি হবে। ম্যাথমেটিকা অধ্যয়নের কৌশল নিয়ে আমি আর এখানে কথা বলবো না, কারণ ম্যাথমেটিকা কিভাবে অধ্যয়ন করব, কিভাবে আয়ত্ত করব, সেই কৌশল নিয়েই তো আমাদের এই পথ চলা। তো পুরা ক্লাস জুড়ে আমরা যেই আলোচনাগুলো করব এগুলোই হলো ম্যাথমেটিকা বা মেডিসিন আয়ত্তের কৌশল। এখানে আর আয়ত্তের কৌশল নিয়ে আলোচনা করে আলোচনা লম্বা করা আমি প্রয়োজন বোধ করছি। এবার আসি আমাদের মূল আলোচনায়। এ পর্যায়ে আমি আপনাদের থেকে যে কোনো একজন একটু কনফার্ম করতে হবে আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, আমার স্লাইড আপনারা দেখতে পাচ্ছেন কিনা। জি, শুনতে পাচ্ছি। আমরা হোমিওপ্যাথিক ডিএসএমএস সিলেবাসের দ্বিতীয় বর্ষের প্রথম মেডিসিন ফসফরিকাম অ্যাসিডাম। আজকে আমরা ফসফরিকাম অ্যাসিডাম সম্পর্কে শিখতে যাচ্ছি। সর্বপ্রথম আমাদেরকে যে বিষয়টা শেখার চেষ্টা করতে হবে বা জানার চেষ্টা করতে হবে সেটা হলো মেডিসিনের নাম আমাদেরকে শিখতে হবে। আমি সবসময় বলে থাকি মেডিসিনের নাম আমাদের শিখতে হবে ইংরেজিতে এবং পূর্ণ নামটা আমাদের শিখতে হবে। আমি মেডিসিনের নামকে 5 ভাবে শিখি এবং 5 ভাবে মেডিসিনের নাম শেখাকে প্রয়োজন বোধ করছি। আজকে আমরা ফসফরিকাম অ্যাসিডাম এই মেডিসিনের নামটাকে 5 ভাবে শেখার চেষ্টা করি। একদম খুব সহজ কথা, আমি একটা একটা করে বলছি। ফসফরিকাম অ্যাসিডাম এর পূর্ণ নাম কি আমরা অলরেডি বলেই ফেলেছি, ফসফরিকাম অ্যাসিডাম এটাই হলো পূর্ণ নাম। একটা মেডিসিনের 5 ভাবে নাম শিখতে হয়: পূর্ণ নাম, সমনাম, কমন নাম, সংক্ষিপ্ত নাম, সংক্ষিপ্ত রূপ। আমরা এগুলো কেন শিখতে হবে এক এক করে বলছি। পূর্ণ নাম এজ এ ফিজিশিয়ান হিসেবে বা একজন স্টুডেন্ট হিসেবে আমি যে বিষয়টাকে শিখতে যাচ্ছি তার পরিপূর্ণ নাম আমাদেরকে শেখা প্রয়োজন, এই জন্য আমরা মেডিসিনের পুরো নাম শিখবো। এর সমনাম কি হতে পারে বা বৈজ্ঞানিক নাম আর কি হতে পারে সেটা আমাদের শেখা জরুরি। ফসফরিকাম অ্যাসিডামের বৈজ্ঞানিক সমনাম বা বৈজ্ঞানিক নাম হলো গ্লাসিয়াল ফসফরিক অ্যাসিড। এই গ্লাসিয়াল ফসফরিক অ্যাসিড এটা হলো ফসফরিকাম অ্যাসিডামের সমনাম। এই মেডিসিনের একটা কমন নাম হওয়া দরকার, যে নামটি সকলেই জানে, সকলেই বলে, বলতে সহজ, সকলেই বলে থাকে, এমন একটা নাম দরকার যেটাকে কমন নাম বলা যায়। তাহলে ফসফরিকাম অ্যাসিডামের কমন নাম হলো অ্যাসিড ফস।
যাই হোক, এখন থেকে আমরা সামনে যে আলোচনাগুলো করব অ্যাসিড ফার্স্ট নামেই আমরা এখন থেকে বলবো, বাকি শেখার সময় আমরা বাকিগুলো শিখবো। মেডিসিনের একটা সংক্ষিপ্ত নাম রয়েছে, সেটা হলো ফসফরিক অ্যাসিড। এই ফসফরিক অ্যাসিড হলো এই ফসফরিকাম অ্যাসিডামের সংক্ষিপ্ত নাম। আর এর সংক্ষিপ্ত একটা রূপ রয়েছে। আমরা যখন রেপার্টরি ব্যবহার করি, আমরা রেপার্টরি ব্যবহার করার সময় কিন্তু আমাদের মেডিসিনের সংক্ষিপ্ত রূপ শিখতে হবে। যদি সংক্ষিপ্ত রূপটা জানা না থাকে তাহলে রেপার্টরি থেকে কিন্তু আমি বুঝতে পারবো না যে এটা মেডিসিনটার নামটা কি। যাই হোক, আমাদের সংক্ষিপ্ত রূপটা বোঝা দরকার। পিএইচ এসি মানে অ্যাসিড ফস, এটা বুঝতে হবে। এই জন্য মেডিসিনের নাম আমরা 5 ভাবে শিখবো: পূর্ণ নাম, সমনাম, কমন নাম, সংক্ষিপ্ত নাম, সংক্ষিপ্ত রূপ। এভাবে না শিখলে কি সমস্যা হবে সেই বিষয়গুলো আমি এখন বলছি না, আস্তে আস্তে আমরা পরবর্তী ক্লাসগুলোতে বলবো। যাই হোক, আমরা মেডিসিনের নাম শিখলাম। এবারে আমরা ফসফরিকাম অ্যাসিডামের বিশেষ কিছু কথা শেখার চেষ্টা করব। আমি এখানে যে স্লাইডে আপনারা লাইনগুলো দেখতে পাচ্ছেন তার দ্বিতীয় লাইন থেকে একটু শুরু করছি। আমরা শুরু থেকেই একটা বিষয় জেনে থাকবো যে দুধের মতো সাদা প্রস্রাব বা ঘন ঘন প্রচুর প্রস্রাব। অনেকের প্রশ্ন হতে পারে যে মেডিসিনের উৎস নাই, কিছু নাই, কোনো আলোচনা নাই, মাঝখান থেকে কেন লক্ষণ নিয়ে কথা শুরু করব? না, আসলে মেডিসিনের আলোচনার শেষে কিন্তু এই বিষয়টুকুই আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে। তো গুরুত্বপূর্ণ কথাটুকু আগে বলে নেই, এরপরে প্রায় 28-29টা পয়েন্টে আমি কথা বলবো ইনশাল্লাহ। তবে সেই পয়েন্টগুলো বুঝতে সুবিধা হবে এখন যে কথাগুলো বলছি মনোযোগের সাথে এই কথাগুলো লক্ষ্য করে। আমরা পড়ে থাকবো বইয়ের মধ্যে, ম্যাথমেটিকা বই বলা আছে দুধের মতো সাদা প্রস্রাব বা ঘন ঘন প্রচুর প্রস্রাব। আসলে প্রস্রাব দুধের মতো সাদা হয়, এটা কি আমরা কখনো দেখেছি? এই ভুল কনসেপ্টটা আমরা ছড়াইয়া থাকি যে প্রস্রাব আসলে দুধের মতো সাদা হয় না। না, প্রস্রাব দুধের মতো সাদা হয়। কেন প্রস্রাব দুধের মতো সাদা হয়, এই প্রশ্নের উত্তরটা যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা এই লক্ষণগুলো, অ্যাসিড ফসেট, বাকি কথাগুলো আমরা খুব সহজে বুঝতে পারবো। দুধের মতো সাদা প্রস্রাব বা প্রস্রাব যে সাদা হয় এটা বুঝতে হলে আমাদের ছোট্ট করে একটু পিছনে যেতে হবে, আমাদের একটু ফিজিওলজিতে চোখ রাখতে হবে। আমরা যদি ফিজিওলজির ইউরিনারি সিস্টেমের ইউরিনে তাকাই, যে ইউরিনের কম্পোজিশনটা কি? ইউরিনের কম্পোজিশন দুই রকম, ওয়াটার, সলিড। অর্থাৎ দুইটা উপাদান নিয়ে ইউরিন তৈরি হয়, একটা ওয়াটার, সলিড। ওয়াটার 95%, সলিড হলো 5%। এই সলিড আবার 3 রকম: অর্গানিক, ইনঅর্গানিক, আদার্স। অর্গানিক মানে হলো জৈব, অজৈব, অন্যান্য। তাহলে এই যে ইনঅর্গানিক, এখানে একটু আমরা তাকাই। ইনঅর্গানিকে কি কি রয়েছে? ক্লোরাইড রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, ফসফরাস রয়েছে। তাহলে আমরা এখন জেনে ফেললাম, ইউরিনের কম্পোজিশন পরে জেনে ফেললাম যে ইউরিনের ভিতরে ফসফরাসের উপস্থিতি থাকে। ফসফরাস তাহলে কি? এই ফসফরাস সাধারণত জীবের বৃদ্ধি এবং গঠনে, জীবদেহের বৃদ্ধি এবং গঠনে সহায়তা করে। এখন এই ফসফরাস প্রস্রাবের উপাদান হিসেবে ফসফরাস থাকে, কিন্তু সেই উপাদান যদি মাত্রাতিরিক্ত হয়, প্রচুর পরিমাণে হয়, তখন কি ঘটে? আমরা একটু যদি এখানে তাকাই, যে প্রস্রাবে অতিরিক্ত পরিমাণ যদি ফসফেট বের হয়, প্রস্রাবের সাথে যদি অতিরিক্ত পরিমাণে ফসফেট বের হয়ে যায়, তখন ওই প্রস্রাবের বর্ণ সাদা হয়ে যায়, ঘোলাটে হয়ে যায়। এ কারণেই বলা হয়েছে যে দুধের মতো সাদা প্রস্রাব বা ঘন ঘন প্রচুর প্রস্রাব। এখন কথা হলো, ফসফরাস এটা কি? আমি একটু আগে বলেছিলাম ফসফরাস হলো জীবদেহের গঠন এবং বৃদ্ধি, এই দুইটাই ভূমিকা রাখে এই ফসফরাস। তার মানে এ হলো শরীরের একটি ভাইটাল এনার্জি, সে শরীরের ভিতরে একটা এনার্জি প্রডিউস করে। তো এই এনার্জি যখন প্রস্রাবের সাথে অতিরিক্ত পরিমাণ বের হয়ে যাবে, তখন কি হবে? আমরা একটু পরে দেখতে পাবো ফসফরিক অ্যাসিডের রোগীরা কেন রোগী হয় বা ফসফরিক অ্যাসিডের রোগের কারণ কি।
এটা আমরা পাবো একটু পরে। সেখানে একটা লাইন আমরা এভাবে পাবো যে ভাইটাল ফ্লুইড লস, আমাদের দেহ থেকে যদি তেজস্কর পদার্থ বের হয়ে যায় তখন কি হবে, শরীরে দুর্বলতা আসবে, অবসন্নতা আসবে, সে বিষয়গুলো একটু পরে আলোচনা করছি। তাহলে এই যে প্রস্রাবের সাথে অতিরিক্ত পরিমাণে ফসফেট বের হয়ে যাচ্ছে, যার কারণে প্রস্রাবটা সাদা হয়ে যাচ্ছে, ঘোলাটে হয়ে যাচ্ছে, এখান থেকেই কিন্তু আমরা ওই মেসেজটা পেয়ে যাই যে যেহেতু ভাইটাল ফ্লুইড লস হচ্ছে, এজন্য তার শারীরিক দুর্বলতা দেখা দেওয়াটা স্বাভাবিক হবে। এখান থেকে আমরা যদি একটু অন্যদিকে তাকাই, একদিকে বললাম যে ভাইটাল ফ্লুইড লস হলে তার শারীরিক দুর্বলতা হওয়া স্বাভাবিক, এবং প্রস্রাবের সাথে ফসফেট যাচ্ছে বিদায়, অতিরিক্ত পরিমাণ ফসফেট যাচ্ছে বিদায় প্রস্রাবের বর্ণটা সাদা হয়ে যাচ্ছে, গোলাটে হয়ে যাচ্ছে। কিন্তু এই ফসফরিক অ্যাসিডের রোগীরাই আবার একটু ভিন্ন রকম। তার দেহ থেকে বারবার যদি তার পাতলা পায়খানা হয় তারপরও সে দুর্বল হয় না। ঘন ঘন পাতলা পায়খানা হচ্ছে, এতে সে দুর্বল হচ্ছে না, বরং সে আরো বেটার ফিল করছে, তার আরো ভালো লাগছে, অন্যান্য লক্ষণগুলো তার আরো ভালো লাগছে, দুর্বল হচ্ছে না। ফসফরিক অ্যাসিডের রোগীরা, এদের প্রথম লাইনের দিকে একটু তাকান, এখানে একটা কথা বলা আছে অবসাদ বা অবসন্নতা। এই অবসাদ বা অবসন্নতা আসে কেন? এর আগে একটু বলি, ফসফরিক অ্যাসিড বা অ্যাসিড ফসের রোগীরা দুর্বল হয়, শারীরিক মানসিক উভয়ভাবেই তারা দুর্বল হয়। তবে অ্যাসিড ফসের রোগীদের শারীরিক দুর্বলতার চেয়ে মানসিকভাবে তারা বেশি দুর্বল থাকে। ফসফরিক অ্যাসিডের রোগীরা চাইলেই উঠে কাজ করতে মনোযোগ দিতে পারে, কাজ করতে পারে, চাইলে উঠে হাঁটাহাঁটি করতে পারে, চাইলে উঠে কাজ করতে পারে, কিন্তু সে যে উঠবে, সে যে কাজ করবে, এটা তার মন চায় না, এটা তার মনে চায় না। সে যে উঠবে, একটু হাঁটবে, এটা সে চায় না, এই জন্য সে শুয়ে থাকে, সে চোখ বন্ধ করে শুয়ে আছে, ঘুম ঘুম ভাব, আসলে সে ঘুমাচ্ছে না। তাকে ডাক দেন, সে উঠবে, যা প্রশ্ন করবেন সব উত্তর সঠিকভাবে দিবে, আবার এমন ভাবে শুয়ে থাকবে মনে হচ্ছে সে ঘুমোচ্ছে, আসলে সে ঘুমায় না। কেন এটা হয়? তার ভিতরে এক অবসাদ কাজ করে, তার ভিতরে এক অবসন্নতা কাজ করে। এই অবসাদ বা অবসন্নতা থেকে সে শুয়ে থাকতে চায়, তার কাজের প্রতি ভালো লাগে না, উঠে হাঁটাহাঁটি করতে মন চায় না, এই যে উদাস ভাব তার ভিতরে থাকে, এই যে অবসাদ অবসন্নতা তার ভিতরে চলে আসে, এটা কেন? এটার পিছনে গুরুত্বপূর্ণ কারণ হলো ফসফরিক অ্যাসিডের রোগীরা, এরা যেই বিষয়কে একটা সময় খুব বেশি ভালোবাসে, সেটা যে কোনো ব্যক্তি হতে পারে, কোনো বস্তু হতে পারে, যে কোনো বস্তু অথবা কোনো ব্যক্তি যাকে একটা সময় সে খুব মিস করতো বা খুব চাইতো, খুব পছন্দ করতো, খুব ভালোবাসতো, কিন্তু সে যদি সেই তার পছন্দের বস্তুকে বা পছন্দের ব্যক্তিকে, ভালোবাসার বস্তুকে বা ভালোবাসার ব্যক্তিকে সে যদি না পায়, বা তার থেকে যদি সে যেই আচরণ আশা করে সেই আচরণ আশানুরূপ আচরণ যদি সে না পায়, তখন এই ফসফরিকের অ্যাসিডের রোগীরা রোগী হয়ে পড়ে। আমরা যদি কারণের দিকে তাকাই, ফসফরিক অ্যাসিডের রোগীরা কেন রোগী হয়? দুইটা কারণ, একটা হলো মেন্টাল আর একটা ফিজিক্যাল। ফিজিক্যাল কারণ হলো তার দেহ থেকে ভাইটাল ফ্লুইডের লস যদি হয়, অতিরিক্ত পরিমাণ বীর্য হয়, অতিরিক্ত পরিমাণ রক্ত বা প্রস্রাবের সাথে অতিরিক্ত পরিমাণ ফসফেটের ক্ষয় যদি হয়, তখন সে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। এই ব্যক্তি যদি মানসিক ভাবেও একটা কারণ রয়েছে, যেই কারণটা এখন বললাম, যে একটা সময় সে যেই বস্তুকে বা যেই ব্যক্তিকে খুব চাইতো, খুব ভালোবাসতো, কিন্তু সে তার সেই ভালোবাসার বস্তু থেকে, ভালোবাসার ব্যক্তি থেকে আশানুরূপ ফল পায়নি, বা ভালোবাসার ব্যক্তিকে সে পায়নি। আমি কিন্তু মেইন করছি না শুধু কোনো একটা মেয়েকে বা কোনো একটা ছেলেকে ভালোবাসে এখন সেটাকে পায় না, সেটা যে কোনো বস্তু হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, বা ব্যক্তি হতে পারে। এমন হতে পারে সে ছেলে মেয়েদেরকে খুব ভালোবেসে লালন পালন করেছে, কিন্তু সন্তানদের থেকে সে আশানুরূপ ভালোবাসা সে পাচ্ছে না, যার কারণে কি হচ্ছে, সে এই ফসফরিক অ্যাসিডের রোগী হয়ে যাচ্ছে। তাহলে আমরা দুইটা কারণ পেলাম রোগী হওয়ার, একটা হলো মানসিক এবং একটা শারীরিক। মানসিক ভাবে যে বস্তুটাকে সে চাচ্ছিল পাইনি,
যে আচরণ সে আশা করছিল সে আচরণ সে পায়নি, তখনই আসলে এই রোগের, ফসফরিক অ্যাসিডের রোগীদের রোগের ক্ষেত্র তৈরি হয় এবং তারা ফসফরিক অ্যাসিডের রোগী হয়ে পড়ে। মজার বিষয় হলো ভালোবাসায় ব্যর্থ হওয়া, কোনো ব্যক্তিকে ভালোবাসা, কোনো বস্তুকে ভালোবাসলো পাইলো না, এর কারণে অসুস্থ হয়ে পড়লে অনেক মেডিসিন রয়েছে, ফসফরিক অ্যাসিডের বাহিরেও অনেক মেডিসিন রয়েছে, কিন্তু সেই অন্য মেডিসিনের সাথে ফসফরিক অ্যাসিডের এই লক্ষণের পার্থক্যটা কোথায়? ফসফরিক অ্যাসিডের রোগীরা যে ব্যক্তিকে ভালোবাসছিল তাকে এখন সে পায়নি, না পাওয়ার কারণে বা তার থেকে সে আশানুরূপ একটা ফলাফল সে পায়নি, ভালো আচরণ সে পায়নি, না পাওয়ার কারণে সে যে অসুস্থ হয়ে গেল, এখন সে আর ওই বস্তুকে বা ওই ব্যক্তিকে আগের মতো এখন আর ভালোবাসে না। ওই ব্যক্তির উপরে বা ওই বস্তুর উপরে তার এখন বিতৃষ্ণা ভাব চলে এসেছে, তার এখন অনীহা ভাব চলে এসেছে। সে আগের মতো আর ভালোবাসে না, সেটাকে আর সে পেতেও চায় না। সে সেই ব্যক্তিকে ঘৃণা করে, সেই ব্যক্তির উপরে তার বিতৃষ্ণা, সেই ব্যক্তির উপরে তার অনীহা। এই যে যেই ব্যক্তিকে ভালোবেসেছিল, অন্য মেডিসিনের ভিতরে এরকম পাওয়া যায় যে যাকে ভালোবাসছিল পায়নি, এজন্য সে এখন অসুস্থ, কিন্তু সেই ব্যক্তিকে যদি সে এখন পায় সে এখন গ্রহণ করবে, কিন্তু ফসফরিক অ্যাসিড এখন গ্রহণ করবে না, কারণ সে এক সময় ভালোবাসছিল এখন বাসে না, কারণ সে এখন বিতৃষ্ণা তার প্রতি এখন অনীহা। এখানেই হলো ফসফরিক অ্যাসিডের অন্য মেডিসিনের এই লক্ষণের সাথে ব্যবধান। যেহেতু সে এক সময় ভালোবেসেছিল এখন বাসছে না, তার প্রতি তার বিতৃষ্ণা, তার প্রতি তার অনীহা ভাব, এখান থেকেই চলে আসে অবসাদ, এখান থেকে চলে আসে অবসন্নতা। আর এ কারণেই সে শারীরিক ভাবে যতটা না দুর্বল, তার থেকে মানসিক ভাবে বেশি ভেঙে পড়ে। এজন্য সে সব সময় তন্দ্রাচ্ছন্ন একটা ভাব, ঘুম ঘুম ভাব, মনে হচ্ছে ঘুমাচ্ছে, আসলে সে ঘুমায় না। তাকে ডাক দিলে সে সাড়া দেয়, প্রশ্ন করলে সে উত্তর দেয়, ঠিক ঠিক উত্তর দেয়, আবার সে ঘুম ঘুম ভাবে পড়ে থাকে। এই হলো ফসফরিক অ্যাসিডের একদম চুম্বক কথা বা নিজস্ব কথা বা নির্দেশক কথা বা মূল কথা বা গাইডিং সিমটম যা বলেন বা কিনোটস বলেন, যা বলেন, এইগুলো হলো আসল কথা। যদি এই কথাগুলো এভাবে বুঝতে পারি তাহলে কোন একটা মেডিসিন আমাদের আয়ত্ত করা বা আমাদের মনে রাখা আশা করি কোনো সমস্যা হবে না। যদি কারো কোনো কথা বুঝতে সমস্যা হয়, কোথাও ছুটে যায়, সেটা আমরা প্রশ্ন উত্তর পর্বের শেষের দিকে শুনে নেব। আর যদি এমন হয় যে এখন বুঝেননি, এই ক্লাসটা রেকর্ড থাকবে, পরবর্তীতে আপনারা আমাদের এই ক্লাসগুলো পাবেন, সেখান থেকে শুনে নেবেন, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি বলতেছিলাম এখন যেই কথাগুলো এতক্ষণ ব্যাখ্যা সাপেক্ষে বললাম, এই কথাটুকু শুধু এখন শুনলাম আর হয়ে গেল, এটা থাকবে না। এটার জন্য যেটা করণীয় সেটা হলো আমাদের এই কয়টা কথা অন্তত পক্ষে মুখস্থ রাখতেই হবে। মুখস্থ করার জন্য, মুখস্থ রাখার জন্য আমি ব্যক্তিগতভাবে যেই কৌশল অবলম্বন করি বা আমার কাছে যদি কেউ জানতে চায় তাদেরকে আমি যেই কৌশল বলি, সেই কৌশলটা একটু এখানে বলে দিয়ে আমি আমার এই মেডিসিনের অন্য আলোচনায় যাই। কি কৌশলটি আমি ব্যক্তিগতভাবে অবলম্বন করি সেটা হলো, আমি যে মেডিসিনটিকে শিখতে চাচ্ছি সেই মেডিসিনটার নির্দেশক কথা বা পরিচয় কথা বা মূল কথাগুলোকে এক জায়গায় করব, লিপিবদ্ধ করব। করার পর যে লাইনগুলো আমি লিপিবদ্ধ করলাম সেই লাইনগুলোর থেকে একটা লাইন দেখে দেখে 10 বার পড়ব। ওই লাইনটাকে দেখে দেখে 10 বার পড়ার পর মুখের জড়তা কেটে যাবে। এরপরে ওই লাইনটাকে দেখে দেখে দ্রুত 10 বার পড়ব। তাহলে একটা লাইন যখন দেখে দেখে ধীরে ধীরে 10 বার পড়লাম, দ্রুত 10 বার পড়লাম, তাহলে মোটামুটি মুখস্থের মতো হয়ে গেল। এবার ওই একই লাইনকে না দেখে ধীরে ধীরে মনে করে করে 10 বার পড়ব। এরপরে ওই একই লাইনকে না দেখে দ্রুত 10 বার পড়ব। তো কোনো একটা লাইন যদি আমি দেখে দেখে 10 বার পড়লাম, দেখে দেখে দ্রুত 10 বার পড়লাম, না দেখে 10 বার পড়লাম, না দেখে দ্রুত 10 বার পড়লাম, এতে ওই লাইনটা আমার একদম মুখস্থ হয়ে যায়। এরপরে দ্বিতীয় লাইন একই নিয়মে, তৃতীয় লাইন, চতুর্থ লাইন, পঞ্চম লাইন একই নিয়মে পড়ব। পড়ার পর এবার টোটাল মেডিসিনটাকে, ফসফরিক অ্যাসিড মেডিসিনের নাম সহ টোটাল মেডিসিনটাকে, যে লাইনগুলো এতক্ষণ এক এক লাইন করে মুখস্থ করলাম, এবার সবগুলোকে একই সাথে দেখে দেখে 10 বার, দেখে দেখে দ্রুত 10 বার, না দেখে 10 বার, না দেখে দ্রুত 10 বার, এভাবে করে যদি আমি পড়ি তাহলে এক একটা লাইন কমপক্ষে আমার 80 বার করে পড়া হবে। একটা লাইন যদি কোনো ব্যক্তি এট এ টাইম 80 বার করে পড়ে তাহলে এই লাইনটা তার একদম মুখস্থ হয়ে যাবে, সে আর ভুলবে না। মুখস্থ হয়ে যাওয়ার পর
এবার আরেকটা নতুন মেডিসিন পড়বে, আরেকটা নতুন মেডিসিন পড়বে এবং পিছনের গুলো পর্যায়ক্রমে রিভিশন দিয়ে নেবে। এভাবে যদি কেউ মেডিসিন পড়ে এবং বুঝে, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সে কোনোদিন মেডিসিনকে ভুলতে চাইলেও ভুলবে না। এটাই হলো ম্যাথমেটিকা আয়ত্তের কৌশল বা ম্যাথমেটিকার ঔষধ বোঝার কৌশল। যাই হোক, এবার আসি আমি আমাদের মূল কথা। আমরা ফসফরিক অ্যাসিড বা অ্যাসিড ফস কয়েকটি শিরোনামে বা কয়েকটি পয়েন্ট আউট করে আমরা একটু পড়বো। এখানে আমি একটু পয়েন্ট গুলো আগে বলে যাচ্ছি, এরপরে এক একটা করে উত্তর দিচ্ছি। এখানে লেখা আছে আমরা উচ্চ শিখবো, পূর্বার শিখবো, গৃহস্থল শিখবো, কারণ শিখবো, ধাতুগত অবস্থা শিখবো, মেন্টাল জেনারেল, ফিজিক্যাল জেনারেল, নির্দেশক লক্ষণ, প্যাশেন্ট কেমন হবে এই ফসফরিক অ্যাসিডের প্যাশেন্ট, রিলেশনশিপ কি হবে অন্যান্য মেডিসিনের সাথে, থার্মাল বা তাপীয় অবস্থাটা কেমন হবে সেটা শিখবো, ফিজিক্যাল অ্যাকশন শিখবো, প্রবণতা শিখবো, কাতরতা, মায়াজম, মাত্রাতত্ত্ব, পথ্যাপত্য, উপদেশ, ক্রিয়াকাল, ক্রিয়ানাশক, কমপ্লিমেন্টারি, এই বিষয়গুলো আমরা শিখবো। একদিন ক্লাস করেই এই পয়েন্টগুলো মুখস্থ হয়ে যাবে না। আমি ইনশাআল্লাহ পরবর্তী যে ক্লাসগুলো থাকবে প্রত্যেকটা ক্লাসেই চেষ্টা করব এভাবে পয়েন্ট আউট করে এক একটা মেডিসিনকে আলোচনা করার। তো যাই হোক, উৎস আমরা যদি দেখি ফসফরিক অ্যাসিড এর উৎস কি, এখানে ফসফরিক অ্যাসিডের উৎস বলা আছে যে, কেউ হাত তুলেছেন কি? ধন্যবাদ। এখন কেউ প্রশ্ন না করলেই ভালো হয়, আমরা প্রশ্ন উত্তরের সময় দেব। উৎস কি, এখানে বলা আছে খনিজ। আসলে এভাবে বইগুলোতে লেখা থাকে যে খনিজ, প্রাণীজ, উদ্ভিজ। শুধু এই যে খনিজ বা প্রাণীজ, উদ্ভিজ শুধু এতটুকু পড়েই সন্তুষ্ট হয়ে গেলে কিন্তু আসলে হয় না। আসলে এই যে খনিজ এতটুকু শিখলে হবে না। উৎসটা কি, আমরা জানি এই ফসফরিক অ্যাসিডের উৎসটা মূলত ফসফরাস এবং অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হয়, তৈরি হয়। ফসফরাস এবং অক্সিজেন মিশিয়ে এই ফসফরিক অ্যাসিডকে প্রস্তুত করা হয়। তাহলে ফসফরাস এবং অক্সিজেন মিশিয়ে অ্যাসিড ফসকে প্রস্তুত করা হয়। অ্যাসিড ফসের র ম্যাটেরিয়ালসটা পাওয়া যায়, এরপরে সেটাকে হোমিওপ্যাথিক ফার্মেসি ফার্মাকোপিয়ার নিয়ম অনুপাতে পোটেন্টাইজ করে শক্তিকৃত করার পর সেটাকে সুস্থ মানব দেহে স্থূল মাত্রায় ঘন ঘন প্রয়োগ করলেই ফসফরিক অ্যাসিডের যে লক্ষণগুলো রয়েছে, রোগ সৃষ্টিকারী বা লক্ষণ সৃষ্টিকারী যে শক্তি রয়েছে সেই শক্তি সম্পর্কে জানা যায় এবং সেটা আমরা ম্যাথমেটিকায় পাই। এটা হলো উৎস সম্পর্কে খুব বেশি লম্বা আলোচনার প্রয়োজন নাই বা আলোচনা নেইও। শুধু এতটুকু জানবো যে একটা খনিজ উৎস এবং এটা ফসফরাস এবং অক্সিজেনের সমন্বয়ে এটাকে তৈরি করা, বাস চলবে, এতটুকু জানলেই। প্রুভার ডাক্তার হানেমান স্যার নিজে এই মেডিসিনকে প্রুভিং করেছেন, নিজ দেহে প্রুভিং করেছেন। ক্রিয়াস্থল, কোন কোন জায়গায় মানব দেহের এই মেডিসিন ক্রিয়া করে। আসলে এক একটা কথা এভাবে ভেঙে ভেঙে বললে আসলে অনেক সময়ের প্রয়োজন, আর সব কথা এত ভেঙে ভেঙে প্রয়োজনও নাই। ক্রিয়াস্থল মন, মনের কোন লেভেলে কেন মনের উপরে কাজ করে আমরা কিন্তু আলোচনা করেছি, এজন্য আর এখানে এটাকে আমি ভাঙছি না। ক্রিয়াস্থল মন আমরা এভাবে বইয়ের মধ্যে পাই, মন, পেশি, রক্ত, অমুক তমুক এভাবে লেখা আছে, আমরা ওভাবে পড়ে যাই, এখান থেকে কিন্তু কিছু পাই না, এখান থেকে কিছু বুঝতে পারি না, সমস্যা হয়ে যায়। আমি আস্তে আস্তে পরবর্তী ক্লাসগুলোতে চেষ্টা করব প্রত্যেকটা পয়েন্টের আলোচনা ভেঙে ভেঙে করার। আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, একঘেয়েমি লাগবে, ভালো লাগবে না, এজন্য আমি এখনই বেশি ব্যাখ্যা এখানে দিচ্ছি না। ক্রিয়াস্থল, কোনায় কোথায় কোথায় কাজ করে মানব দেহের এই মেডিসিন, ভালো কাজ করে মনে, মাংসপেশিতে, বিপাক ক্রিয়ায় ভালো কাজ করে, বোন বা অস্থিতে ভালো কাজ করে এবং জনন যন্ত্রে ভালো কাজ করে। জনন যন্ত্রের কোন লেভেলে কখন কিভাবে কাজ করে এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে আলোচনা করার চেষ্টা করব। আসলে একটা মেডিসিন শেখার জন্য আসলে অন্তত পক্ষে 2টা ক্লাস প্রয়োজন। যাই হোক, কারণ কেন অ্যাসিড ফসের রোগীরা রোগী হয়, কোনো ব্যাড নিউজ, খারাপ সংবাদ, দুঃসংবাদ শুনলে অ্যাসিড ফসের রোগীরা রোগী হয়। তারা খুব মানসিকভাবে সংবেদনশীল থাকে, তারা খুব সহজে কষ্ট পায়। এজন্য কোনো একটা খারাপ সংবাদ থেকে এই অ্যাসিড ফসের রোগীদের রোগ লক্ষণ দেখা দিতে পারে। শোক, কোনো গ্রিফ, শোক থেকে তারা রোগী হয়ে যেতে পারে। ভাইটাল ফ্লুইড লস, যদি দেহের
জৈব তরল পদার্থের ক্ষয় হয়, যেটাকে ভাইটাল ফ্লুইড বলা হয়, এটা যদি অতিরিক্ত পরিমাণ লস হয়, সেটা যে কোনো ভাবে হতে পারে, বীর্য যেতে পারে, প্রস্রাবের সাথে ফসফেট যেতে পারে, যে কোনো ভাবেই যে হোক, ফসফেট যে যাচ্ছে, ফসফেট একটি ভাইটাল ফ্লুইড, এটা লস হলো, তখন রোগের কারণ দেখা হতে পারে। অতিরিক্ত পরিমাণ মাত্রাতিরিক্ত সেক্স করা, অতিরিক্ত পরিমাণ হস্তমৈথুন করা, এটা এই রোগের একটি অন্যতম কারণ। যেহেতু হস্তমৈথুনের কথাটা এখানে চলে আসলো, হস্তমৈথুনের ক্ষেত্রে অ্যাসিড ফসের একটা ব্যতিক্রমী কথা আমি বলি। সেটা হলো, আমরা হস্তমৈথুন করে রোগী মেডিসিন অনেক পাবো, কিন্তু ফসফরিক অ্যাসিডের হস্তমৈথুনের সাথে অন্য মেডিসিনের ব্যতিক্রম যে জায়গাটা, সেটা হলো আমরা বিউফোরানা পাবো, আমরা অ্যাগনাস কাস্ট পাবো, আমরা অনেক মেডিসিন পাবো যারা প্রচুর পরিমাণে হস্তমৈথুন করে। এস্টাফিসিগ্রিয়া পাবো, হস্তমৈথুন করতে করতে নিজেকে ধ্বংস করে ফেলে, তারপরও মন চায় আরেকবার হস্তমৈথুন করে, একবার করে আসছে মনে হয় এখন আর একবার করে, দিনে 8-10 বারও করে এস্টাফিসিগ্রিয়া রোগীরা হস্তমৈথুন করে, এত আগ্রহ তাদের। কিন্তু অ্যাসিড ফসের রোগীদের সাথে অন্য মেডিসিনের হস্তমৈথুনের সাথে ব্যবধানটা কোথায়? অন্য মেডিসিন হস্তমৈথুন করে বাস করছে, মন চাইছে করছে, এই পর্যন্ত শেষ, সে আবার যখন মন চায় সে আবারও করে। কিন্তু ফসফরিক অ্যাসিডের রোগীরা কি হয়, ফসফরিকের অ্যাসিডের রোগীরা হস্তমৈথুন করে, মন চায় করে ঠিক, কিন্তু এতে তার কোনো ক্ষতি হয় না। ক্ষতিটা তখনই হয়, তখনই শুরু হয় তার ক্ষতি, যখনই সে নিজে নিজে এই কাজটার জন্য অনুতপ্ত হয় যে আমি যে কাজটি করছি কাজটি ঠিক হয়। হস্তমৈথুন করার পরে সে এই হস্তমৈথুনের উপরে অনুতপ্ত হয়, তখন তার ভিতরে সমস্যার সৃষ্টি হয়। যতক্ষণ পর্যন্ত অনুতপ্ত না হয় ততক্ষণ পর্যন্ত ফসফরিক অ্যাসিডের রোগীদের হস্তমৈথুন জনিত কারণে কোনো ক্ষতি হয় না। যখনই তার ভিতরে অনুশোচনা চলে আসে, সে অনুতপ্ত হয়, তখন তার ভিতরে একটি সমস্যার সৃষ্টি হয়। হস্তমৈথুনের সাথে অ্যাসিড ফসের অন্য মেডিসিনের সাথে এই জায়গাটাই হলো ব্যবধান। যাই হোক, এবার আসি ধাতুগত অবস্থা, কনস্টিটিউশন কেমন হবে এই ফসফরিক অ্যাসিডের। এই ফসফরিক অ্যাসিডের রোগীরা বইয়ে বলা আছে এরকম যে শিশু, যুবক, যুবতী, এদের দেহের বার বা দেহের গঠন খুব দ্রুত এরা লম্বা হয়ে যায়, বা দেহের বারটা খুব দ্রুত হয়। বই এভাবে বলা আছে যে ফসফরিকের অ্যাসিডের রোগীরা, এদের শিশু বা যুবক, যুবতী, এদের দেহের গঠনটা খুব দ্রুত এরা লম্বা হয়ে যায়। ক্যালকেরিয়া কার্ভের সাথে এই ফসফরিক অ্যাসিডের একটি সম্পর্ক হলো এরকম, ক্যালকেরিয়া কার্ভের রোগীরা যেমন দ্রুত লম্বা হয়, তেমনি ভাবে তারা শারীরিকভাবে মোটা হয়ে যায়। আর ফসফরিক অ্যাসিডের রোগীরা, এরা খুব অল্প সময় বা খুব দ্রুত লম্বা হয়, সাথে সাথে ডেঙ্গা হয়। ডেঙ্গা মানে হলো হালকা পাতলা হয়, লম্বা হয়ে যায়, বয়সের তুলনায় লম্বা অনেক, কিন্তু শরীর অত মোটা তাজা না, ডেঙ্গা হয়, হালকা পাতলা হয়। ক্যালকেরিয়া কার্ভের রোগীরা একটু ভিন্ন, তারা যেমন লম্বাও হয়, আবার সাথে সাথে স্থূলও হয়ে যায়, মোটাও হয়ে যায়। এখানে হলো ক্যালকেরিয়া কার্ভ, ক্যালকেরিয়া ফস এবং ফসফরিক অ্যাসিডের ব্যবধান হলো এরকম। ক্যালকেরিয়া ফসও কিন্তু লম্বা হয়ে যায়, ক্যালকেরিয়া ফসের লম্বা একটু ব্যতিক্রম। ক্যালকেরিয়া ফসের রোগীদের লম্বা হয়, ঘাড়টা বেশি লম্বা হয়, এবং শরীরে মনে হয় শুধু হাড্ডি, একটা কঙ্কাল হাঁটতেছে এরকম। ফসফরিক অ্যাসিডের রোগী এতটা শুকনো হয় না। যাই হোক, এখানে এই কথাগুলো বলে আর সময় নষ্ট করছি না। তাহলে ধাতুগত অবস্থা, এরপর হলো মেন্টাল জেনারেল, মানসিক ভাবে তার কি কি লক্ষণ থাকে। সে কোয়াইট থাকে, খুব শান্ত থাকে, শান্ত প্রকৃতির থাকে, উদাসীন থাকে, সে তার কাজের প্রতি তার মনোযোগ থাকে না, ভালো লাগে না, ওই যে তার অবসাদ অবসন্নতা তৈরি হয়ে গেছে, এই জন্য তার উদাসীন ভাব, উদাস ভাবটা তার চলে আসে। কথা বলতে অনিচ্ছুক, ফসফরিক অ্যাসিডের রোগীরা কিন্তু কথা বলতে চায় না, তার সাথে কেউ কথা বলুক এটাও সে চায় না, সে কারোর সাথে কথা বলুক এটাও সে চায় না, সে চুপচাপ থাকতে পছন্দ করে, অথবা যদি কথা বলেও দ্রুত কয়েকটা কথা বলে দ্রুত উত্তর দিয়ে সে চুপচাপ, সে কথা খুব কম বলতে চায়। এটা মেন্টাল জেনারেলের ভিতরে এই লক্ষণগুলো রয়েছে। ফিজিক্যাল জেনারেলের ভিতরে আমরা কি পাই, এখানে আসলে এই এক একটা পয়েন্টের ভিতরে আসলে অনেক লম্বা কথা আছে, আমরা একটু সংক্ষিপ্ত ভাবে বলে রাখি। ফিজিক্যাল জেনারেল ভিতরে আমরা আসলে যে পয়েন্টগুলো আলোচনা হওয়ার কথা, সেগুলো হলো ইচ্ছা, খাদ্য ইচ্ছা, অনিচ্ছা, এই যে বিষয়গুলো রয়েছে, তার কি পছন্দ কি অপছন্দ, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু ফিজিক্যাল জেনারেলের ভিতরে সাধারণত আলোচনা হওয়ার কথা।
যাই হোক, আমরা কিন্তু গল্পে গল্পে বা কথায় কথায় অলরেডি এগুলোর কথা বলে ফেলেছি, এই জন্য আর এখানে এই বিষয়গুলো বেশি একটা লম্বা করছি না। নির্দেশক লক্ষণ। নির্দেশক লক্ষণের ভিতরে আমরা একটি গুরুত্বপূর্ণ লক্ষণ পাই, সেটা হলো এই ফসফরিকের অ্যাসিডের রোগীরা বিড়বিড় করে প্রলাপ বকে, বিড়বিড় করে প্রলাপ বকে। কিন্তু এই যে বিড়বিড় করে কথা বলে, এটা শুনে কিছু বোঝা যায় না, দুর্বোধ্য। সে যে তার বিড়বিড় থেকে যে শব্দটা আসে, এটা সহজে বোঝা যায় না যে সে কি বলছে। এজন্য বলে যে বিড়বিড় করে, এই শব্দগুলো যে পড়ছে, সে বিড়বিড় করে যে বলছে, এটা দুর্বোধ্য, সহজে বোঝা যায় না। শিশু ও যুবকদের দৈহিক বাড় খুব দ্রুত হয়, অর্থাৎ দৈহিক যে গঠন বৃদ্ধিটা এটা খুব দ্রুত হয়, তারা লম্বা ডেঙ্গা হয়ে যায়। পেশেন্টটা কেমন হবে? এদের সাধারণত মাথায় ব্যথা হয়, মাথায় ভার্টেক্সে খোঁচা মারার মতো একটা ব্যথা তৈরি হয়। মূত্র মূত্র মূত্রতন্ত্র অর্থাৎ ইউরিনারি সিস্টেমের উপরে এটা বেশি লক্ষণ দেখা দেয়, জনন যন্ত্রের উপরে বেশি লক্ষণ দেখা দেয়, এবং এই রোগীদের একটি জ্বর, বিশেষ জ্বর দেখা দেয়, যেটাকে অন্ত্রের জ্বর বলা হয়। অন্ত্রের জ্বর, অন্ত্র কি আমরা জানি, হ্যাঁ? তো অন্ত্রের জ্বর এই রোগীদের দেখা দেয়, এই ফসফরিক অ্যাসিডের রোগীদের। রিলেশনশিপ, আমরা রিলেশনশিপের ভিতরে খুব বেশি মিল পাই এই মেডিসিনের সাথে ক্যালকেরিয়া কার্ব এবং ইগনিশিয়ার সাথে। কোথায় সম্পর্কটা ক্যালকেরিয়া কার্বের সাথে এই মেডিসিনের ফসফরিক অ্যাসিডের? এই যে দ্রুত বৃদ্ধি বা দেহের বাড় বা দেহের গঠনটা যে দ্রুত বাড়ে, দ্রুত বৃদ্ধি পায়, এটা ক্যালকেরিয়া কার্বের সাথে ফসফরিক অ্যাসিডের আমরা একটা সম্পর্ক পাই। আমি আরেকটা মেডিসিন বলছিলাম ক্যালকেরিয়া ফস। তাহলে এই যে ক্যালকেরিয়া কার্ব, ক্যালকেরিয়া ফস এর সাথে ব্যবধানটা কোথায় হয়? ক্যালকেরিয়া কার্বের রোগীদের দেহের গঠনটা দ্রুত হয়, তবে তারা একটু ফ্যাটি হয়ে যায়, মোটা হয়, ওবেসিটি হয়ে যায়, স্থূলকায় হয়ে পড়ে। কিন্তু ক্যালকেরিয়া এই অ্যাসিড ফসের রোগীরা তারা লম্বা হয় ঠিক, দেহের বাড়টা দ্রুত হয় ঠিক, তবে সেটা ডেঙ্গা হয়, হালকা পাতলা হয়। আর একটা হলো ইগনিশিয়ার সাথে তার একটা সম্পর্ক, দুঃখের প্রভাব। ইগনিশিয়া রোগীদের সাথে এই ফসফরিক অ্যাসিডের সম্পর্ক দেখতে পাওয়া যায়। যাই হোক, আমরা আর কি পাই? তাপীয় অবস্থা পাই। হাত এবং পায়ে যদি ব্যথা হয়, এই হাত পায়ের ব্যথা যদি উষ্ণ হয়, গরম হয়, তাহলে তার এই হাত পায়ের ব্যথা আরো বেশি হয়। কিন্তু পাকস্থলীতে যদি ব্যথা হয়, সেটা গরম দিলে কম পড়ে। ফিজিওলজিক্যাল অ্যাকশনে আমরা কি পাই? স্নায়ুতন্ত্রের দুর্বলতা, কিডনি, বিশেষ করে পুরুষের যৌন অঙ্গে বা পুরুষের যৌন জীবনে এই ফসফরিক অ্যাসিডের ক্রিয়াটা আমরা খুব গভীরভাবে লক্ষ্য করি। প্রবণতা কি? এই ফসফরিক অ্যাসিডের প্রবণতা কি কি? অ্যাজমা, কাশি, দুর্বলতা শারীরিক মানসিক উভয়ভাবে, ডায়াবেটিস, ডায়রিয়া, গাউট ইত্যাদি রোগের প্রবণতা ফসফরিক অ্যাসিডের ভিতরে লক্ষ্য করা যায়। ফসফরিক অ্যাসিডের রোগীরা সেকেন্ড গ্রেডের শীতকাতক। এর মায়াজম কি? তিনটা, সবগুলো মায়াজমে আসলে কাজ করে, তবে সিফিলিটিক মায়াজমে এর দখল বেশি। অন্যান্য মায়াজমেও ভালো কাজ করে, টিউবারকুলার মায়াজমেও দ্বিতীয় গ্রেডে কাজ করে, সিফিলিটিক মায়াজমেও সে দ্বিতীয় গ্রেডে কাজ করে, কিন্তু সোরিক সাইকোটিক মায়াজমেও কাজ করে, তবে সেটার গ্রেডিং একটু কম। মাত্রা তত্ত্ব, এটা নিম্ন শক্তি উচ্চ শক্তি উভয়ভাবেই ব্যবহার করা হয়। নিম্ন শক্তিও রোগীদের অবস্থা ভেদে, ক্ষেত্র ভেদে এই মেডিসিনটি প্রয়োগ করা হয়। পথ্যাপত্য কি হবে? ফসফরিক অ্যাসিডের রোগীদের অবশ্যই পনির খাওয়া নিষেধ, কফি খাওয়া নিষেধ, কারণ কফিতে ফসফরিক অ্যাসিডের ক্রিয়া নষ্ট হয়ে যায়, এজন্য এটা খাওয়া নিষেধ। টক ফলে ফসফরিক অ্যাসিডের ক্রিয়া নষ্ট হয়ে যায়, এজন্য টক ফল খাওয়া নিষেধ। ভিনেগার খাওয়া তার জন্য নিষেধ বা তার জন্য একটু বর্জনীয়। উপদেশ কি হবে? উপদেশ হলো ফসফরিক অ্যাসিড ব্যবহারে সাবধান হতে হবে একটা জায়গায়, সেটা হলো অন্তিম অবস্থা, যে রোগীটি একদম শেষ অবস্থা, মৃত্যু সজ্জায়, যেখান থেকে তার ফিরে আসার সম্ভাবনা, আরোগ্য হওয়া বা ভালো হওয়া, সুস্থ বোধ করার সম্ভাবনা খুবই ক্ষীণ, ওই জায়গায় হ্যানিম্যান স্যার বলছেন যে অন্তিম অবস্থায় এই ফসফরিক অ্যাসিড প্রয়োগ করা যাবে না। যদি তুমি বুঝতে পারো যে এই ব্যক্তিকে স্বাভাবিক অবস্থায় ফিরে আনা দুঃসাধ্য, কঠিন, অসম্ভব, তখন ফসফরিক অ্যাসিড প্রয়োগ করতে হ্যানিম্যান স্যার বিশেষভাবে নিষেধ করেছেন। এই বিষয়টি আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে।
এরকম বিভিন্ন গ্রুপের, বিশেষ করে শুধু ফসফরিক অ্যাসিড না, এই ফস গ্রুপের বা অ্যাসিড গ্রুপের মেডিসিন অন্তিম অবস্থায় প্রয়োগ করতে বা রোগীদের শেষ অবস্থায় গিয়ে প্রয়োগ করতে একটু সতর্কতার দৃষ্টি রাখা প্রয়োজন, বিভিন্ন মনীষীরা তাদের বইয়ে বলেছেন। এরকম বিভিন্ন গ্রুপের কথা বলা আছে। যাই হোক, ক্রিয়াকাল 40 দিন পর্যন্ত ফসফরিক অ্যাসিডের ক্রিয়া চলতে থাকে। কফিতে ফসফরিক অ্যাসিডের ক্রিয়া নষ্ট হয়ে যায়, এই জন্য একটু আগে আমরা বলেছিলাম এটা খাওয়া নিষেধ। কমপ্লিমেন্টারির মধ্যে আমরা পাই চায়না ফসফরিক অ্যাসিডের আগে বা পরে ব্যবহার করা যেতে পারে। তবে যদি রোগটি অবস্থাটি অ্যাকুইট হয় তখন ফসফরিক অ্যাসিড প্রয়োগ না করে নাক্স বা চায়না টাইপের ঔষধ প্রয়োগ করার কথা ডাক্তার এলেন তার ম্যাট্রিয়া মেডিকায় এইটি নির্দেশ দিয়েছেন, যে শুরুতেই ফসফরিক অ্যাসিড না দিয়ে চায়না বা নাক্স বম এই টাইপের ঔষধ দিয়ে দেখা উচিত এবং রোগীকে একটু স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দেওয়া উচিত। যদি এমন হয় অতিরিক্ত হস্তমৈথুন করে সে এখন অবসন্নগ্রস্ত হয়ে পড়েছে, দুর্বল হয়ে পড়েছে, অর্থাৎ এই যে একইট অবস্থা, এই ক্ষেত্রে শুরুতেই ফসফরিক অ্যাসিড প্রয়োগ না করে চায়না বা নাক্স বমের মতো সহজ ঔষধ দিয়ে রোগীকে স্বাস্থ্যবিধি মেনে বিশ্রামে থাকতে পরামর্শ দেওয়ার কথা বলা হয়েছে। যদি এরপরেও কাজ না হয় তখন ফসফরিক অ্যাসিড দেওয়া যেতে পারে। এটি এলেন কেনস তার বইয়ে এই ব্যাপারে এভাবে আলোচনা করেছেন। যাই হোক, ফসফরিক অ্যাসিডাম বা অ্যাসিড ফস সম্পর্কে আমি আজকে আর আলোচনা লম্বা করতে চাচ্ছি না, কারণ আমাদের মোটামুটি প্রায় 45 মিনিট আমরা আলোচনা করেছি। যাই হোক, ফসফরিক অ্যাসিড সম্পর্কে এতক্ষণ পর্যন্ত আপনারা যে আলোচনা শুনছিলেন, মনোযোগের সাথে আলোচনা শোনার জন্য আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আমার আলোচনা আজকে পর্যন্তই রাখছি। আমি বিশেষ করে আমাদের স্যারদের দৃষ্টি আকর্ষণ করছি। আসসালামু আলাইকুম ডাক্তার। ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর ক্লাস নেওয়ার জন্য। আপনারা যারা উপস্থিত আছেন আপনাদেরকেও ধন্যবাদ। তো আমি আপনাদেরকে কিছু টেকনিক্যাল বিষয় এখন একটু দেখাবো, তারপর আপনাদের যদি আপনাদের স্যারের কাছে কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই করবেন, আমাদের কাছেও যদি প্রশ্ন থাকে সেটাও করবেন। টেকনিক্যাল বিষয়গুলো না দেখালে আপনাদের মধ্যে একটা অনলাইন ভিডি থেকেই যেতে পারে। আমাদের এখানে যারা ভর্তি হবেন, তারা মানে অলরেডি আপনারা গুগল মিটে অনেকেই ক্লাস করছেন এবং এখানে যারা জয়েন্ট হয়েছেন ফেসবুক থেকে বা বিভিন্ন সোর্স থেকে আমাদের লিঙ্কগুলো নিয়েছেন। এই মাস যেহেতু আমরা ফ্রি ক্লাসটা রেখেছি, এই লিঙ্কগুলো আমরা ওপেন করে দিব আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপ কোনটা? আমাদের এই যে আমি একটা স্ক্রিন শেয়ার দিচ্ছি আপনাদেরকে, তারপর দেখাচ্ছি। আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। আমাদের এটা হলো ফেসবুক গ্রুপ, ইংলিশে ডিএইচএমএস, তারপরে বাংলায় কোর্সের অনলাইন টিউশন। ইংলিশ প্রশ্ন হইতে পারে ইংলিশে লেখেন কেন? তো ইংলিশে লিখেছি কারণ এটা দেখলেই যেন চিনেন এটা আমাদের। কারণ আমাদের দেখবেন এসডি হোমিও সদন, এসডি বাংলায়, তারপর এসডি ইংলিশে, আর বাকিটা কিন্তু বাংলায়। তার মানে কি, এটা দেখলেই আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই লেখাটা দেখলেই বুঝে যে এটা এসডি হোমিও সদন। তো কিছু কৌশল আছে যেটা মানে একটু ভিন্ন করলে মানুষ বুঝে। তো ডিএইচএমএস কোর্সের অনলাইন টিউশন, আপনারা এই ডিএইচএমএস ইংলিশে লিখবেন, কোর্সের অনলাইন টিউশন এটা বাংলায় লিখবেন, লিখলে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও আমি আপনাদেরকে এই দিচ্ছি, এটা কপি করে দিচ্ছি, কপি করে এই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এই লিঙ্কটা আপনারা এখান থেকে কপি করে নিয়ে যান এবং এই লিঙ্কটাতে ক্লিক করলেই আপনাদের ফেসবুকে আপনারা ঢুকে যেতে পারবেন, আমাদের এই গ্রুপে ঢুকে যাবেন এবং সেখানে অ্যাড হয়ে যাবেন। এই জায়গাতেই আমরা লিঙ্ক গুলো দিব। প্রতিদিন তো শেয়ার করতে পারবো না, যেমন আজকে শেয়ার করছি, আগামীকাল শেয়ার করলে বিভিন্ন গ্রুপগুলো আমাদেরকে খারাপ জানবে বা বিভিন্ন গ্রুপগুলো হয়তো আমাদের এই শেয়ারগুলোকে অ্যাকসেপ্ট করবে না। একটা সময় হয়তো মনে করবে যে এই লোক খালি একই সাবজেক্ট প্রত্যেকদিন শেয়ার করে, এটা
ভালো মানুষ না, তো এরকম মনে করতে পারে। তো এই জন্য আমরা বিভিন্ন গ্রুপে হয়তো প্রতিদিন শেয়ার করলে এটা ভালো দেখা যাবে না, ভালো মানুষ মানে কি বলে গ্রুপের অ্যাডমিনরা এটাকে ভালো চোখে দেখবে না। এজন্য এইখানে আপনারা আমাদের লিঙ্কগুলো অবশ্যই পাবেন এই গ্রুপে, অর্থাৎ ডিএচএমএস কোর্সের অনলাইন টিউশন। এটা এই মাস প্রতিদিনই আমরা দিব, এটা ওপেন ক্লাস, আপনারা আমাদের যাচাই বাছাই করবেন এবং ক্লাসে ভর্তি হবেন ইনশাআল্লাহ। এবং আমরা যেহেতু বাংলাদেশে এটা শুরু করেছি, আপনারা সবাই ভর্তি হবেন, এটা আমাদের হেল্পিং হ্যান্ড হিসাবে আপনারা আমাদের পাশে থাকবেন, এটাই আমাদের আপনাদের নিকট চাওয়া। আরেকটা বিষয় হলো আপনারা পার্সোনাল ফেসবুকে আমাদের এই বিষয়ে লিখবেন, কারণ হলো বাংলাদেশে আমরা এত বড় একটা কাজ লঞ্চ করছি, এটা যদি আপনারা না লিখেন, আপনারা যদি নিজেরা প্রচার না করেন, তাহলে হোমিওপ্যাথি কিন্তু এগিয়ে যাবে না। আমরা যদি থেমে যাই তাহলে হোমিওপ্যাথিও এই জায়গায় থেমে যাবে, অর্থাৎ হোমিওপ্যাথির ডেভেলপটা থেমে যাবে। আর এবার আসা যাক আমাদের সফটওয়্যারটা আপনারা কিভাবে ইউজ করবেন। আমাদের ওয়েবসাইট হলো hdhomeo.com। আপনি মোবাইল থেকেও ঢুকতে পারবেন, কম্পিউটার থেকেও ঢুকতে পারবেন। hdhomeo.com এ ঢুকে এইখানে সবার আগে মেনুর এই যে প্রথমেই লেখা আছে ক্লাসরুম, এই ক্লাসরুমে মাউসটা, কম্পিউটার থেকে হলে মাউসটা নিলেই এটা চলে আসবে, আপনি প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয়, চতুর্থ বর্ষ। আর যদি দেখা যায় যে আপনি মোবাইল থেকে জয়েন করেন তাহলে হয়তো এইরকম আসবে, আমি একটু দেখাচ্ছি, এইরকম হবে হয়তো। হ্যাঁ, আপনি মোবাইল থেকে জয়েন করলে এইরকম দেখা যাবে। তখন এই যে মেনুটা আছে না, এরকম দাগলা জায়গা মেনু লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে তার ডান পাশে দেখেন একটা ছোট্ট অ্যারো আছে, এই অ্যারোতে ক্লিক করবেন। এখানে তারপর আপনারা দেখতে পাবেন যে প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয়, চতুর্থ বর্ষ, তারপরে দ্বিতীয় বর্ষে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা নিচের দিকে যাবেন, নিচের দিকে যেতে 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 প্রথমেই এই যে ক্লাস রুটিনটা আপনারা দেখবেন যে কবে কোন ক্লাস, যে আজকে কি বার, রবিবার, আজকে এখানে শনিবার, রবিবারে দেখি তো কি ক্লাস, ম্যাথমেটিকা ক্লাস। ক্লাস হবে রাত 10টা থেকে 11টা। হ্যাঁ, বুঝে গেছি, রবিবার ম্যাথমেটিকা ক্লাস 10টা থেকে 11টা। তো তাহলে আমাকে ম্যাথমেটিকায় ঢুকতে হবে। ম্যাথমেটিকা কোথায় আছে? এই যে এই মেনুটা, মানে এই যে তিনটা দাগ, এই তিনটা দাগ হলো এই ডিএচএমএস কোর্সের অনলাইন টিউশন সেকেন্ড ইয়ারের এই তিনটা দাগ। এই তিনটা দাগে ক্লিক করলে এই মেনুটা পেয়ে যাবেন। এইখানে দেখবেন যে ম্যাথমেটিকা কোনটা আছে, এই যে এখানে দেখেন ম্যাথমেটিকা লেখা আছে, তার পাশে এই যে এখানে একটা অ্যারো চিহ্ন আছে, অ্যারোতে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। এখন দেখেন এইখানে আজকের তারিখ দেওয়া আছে 14/1/2024 এবং আজকের এই লিঙ্কটা দেওয়া আছে। এই লিঙ্কে ক্লিক করলে আপনি ক্লাসে জয়েন করার লিঙ্ক পেয়ে যাবেন। এখানে 00 দেখাচ্ছে, তার মানে ক্লাসটা হয়ে গেছে। কিন্তু এই জয়েন মিটিং এ ক্লিক করলে আপনি ক্লাস যথাসময়ে, অর্থাৎ যে সময়টা ক্লাস শুরু হবে তার 3-4 মিনিট আগেই আপনি জয়েন করবেন। তাহলে আর দেরি হবে না। আচ্ছা, এছাড়া এই যে আজকে যে রেকর্ডিংটা হইলো, এই রেকর্ডিংটা কোথায় পাবেন? এই রেকর্ডিংটা আপনারা এই আবার মেনুতে গেলাম, গিয়ে এই যে লেখাটা আছে না, এখানে দেখেন এই জায়গাটা কিন্তু গুগল মিটের চিহ্ন, তাই না? এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, পরিবর্তন হয়ে এই লেখাটা নিচে চলে আসবে। এই যে নিচে চলে এসে এইখানে ভিডিওর চিহ্ন হবে। এই লেখাটাই থাকবে, এই লেখাটাই থাকবে। একটি মেডিসিনের উৎস ও বৈজ্ঞানিক নাম, রোগীর লক্ষণ ও প্রয়োগ বিধি, এই যে লেখাটা, এই লেখাটা তো আজকের শিডিউল, এই আজকের এই লেখাটা এইখানে নিচে চলে আসবে। এবং এটা চিহ্ন হয়ে যাবে ভিডিওর চিহ্ন। তখনই বুঝতে পারবেন এটা আপলোড হয়ে গেছে এবং এই ভিডিও এই ক্লাসটা আপনারা আগামীকাল আপলোড হয়ে যাবে এবং আগামীকাল আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনারা যারা ভর্তি হন নাই তারা কিন্তু এখনো দেখতে পারবেন না, যারা অলরেডি ভর্তি হয়েছেন তারা আজকের ক্লাসটা আগামীকাল দেখতে পারবেন। এই সফটওয়্যারে ঢুকে আপনারা শুধু ফ্রি কি পাবেন, এখানে ঢুকলে এই টিউটোরিয়াল গুলো দেখতে পারবেন আপনারা ফ্রি। এখানে টিউটোরিয়াল দেখতে কেউ বাধা দিবে না, এই সফটওয়্যার আপনাকে বাধা দিবে না, টিউটোরিয়াল গুলো দেখতে পারবেন, ক্লাস রুটিনটা দেখতে পারবেন এবং প্রতি সাবজেক্টের, যেমন অর্গান অফ মেডিসিন, এই সাবজেক্টের ভিতরে সিলেবাসটা দেখতে পারবেন।
মানে আপনারা সফটওয়্যারে ঢুকে, আর বাকি বিষয়গুলো কিন্তু আপনারা মানে ভর্তি না হলে দেখতে পারবেন না। মনে হয় বুঝাতে পেরেছি। আর আজকে যেটা বললাম বা যা দেখাইলাম এই বিষয়টা অনেকেই হয়তো ধরতে পারবেন না, কারণ হলো যারা নতুন তাদের কাছে একটু জটিল জটিল মনে হবে। এজন্যই প্রতিদিন আমি অথবা আমাদের চিফ কোঅর্ডিনেটর স্যার এবং অথবা আমাদের যিনি ক্লাসের টিচার, হ্যাঁ, আজকে আমি বললাম, কালকে হয়তো ক্লাসের টিচার বলবেন অথবা আমাদের চিফ কোঅর্ডিনেটর স্যার বলবেন, আপনাদেরকে এই বিষয়গুলো প্রতিদিন ক্লাসের শেষে 2-3 মিনিট আপনাদেরকে বিষয়টা বুঝায় দেওয়া হবে, যেন কোনো রকম আমাদের এই যে জানুয়ারি মাস শেষ হইতে হইতে যেন আপনাদের মধ্যে এই সফটওয়্যার বা আমাদের এই ওয়েবসাইটের এই পুরো প্ল্যাটফর্মটা চালাইতে যেন কোনো রকম জটিলতা তৈরি না হয়। হ্যাঁ, আশা করি আপনাদের মধ্যে কোনো জটিলতা থাকবে না, আপনারা সবাই আমাদের এই প্ল্যাটফর্মটাকে খুব সহজেই চালাইতে পারবেন। আমরা এই প্রতিদিন ক্লাসের শেষে আপনাদেরকে ট্রেনিং দিয়ে যাব যেন কোনো রকম সমস্যা না হয়। তো ধন্যবাদ আমার পক্ষ থেকে উপস্থাপনা। আমাদের কার্যক্রম এবং আমাদের টিচারের আলোচনা নিয়ে বিষয়ে যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, আপনারা প্রশ্ন করতে পারেন। প্রশ্ন না করলে আমরা ক্লাসের সেশন শেষ করে দেব ইনশাআল্লাহ। জি, আমাদের আজকের ক্লাসের উপরে কারো কোনো প্রশ্ন আছে কিনা?